এবার আমরা 4 এর দাগের 3 মার্কের প্রশ্নগুলো আলোচনা করব, ঠিক আছে? তো চলো শুরু করা যাক। তো 4 এর দাগের 1 নম্বর প্রশ্ন আছে, ধমনী ও শিরা কাকে বলে? তো এই প্রশ্ন কার কাছে যাবে? জাকির। তো বলো বাবু শোনা, জাকির, শিরা ও ধমনী কাকে বলে? প্রথমে ধমনী কাকে বলে এটা বলো। ঠিক আছে। হৃৎপিণ্ড থেকে সারা শরীরে রক্ত যে সমস্ত সরু নালীর সাহায্যে যায় তাকে বলা হয় ধমনী। ইয়েস, সঠিক উত্তর। আর শিরা কাকে বলে? এবং শরীর থেকে যে সমস্ত সরু নালীর দ্বারা হৃৎপিণ্ড এসে পৌঁছায় তাকে বলা হয় শিরা। ইয়েস, সঠিক উত্তর। কি এসে পৌঁছায়? রক্ত। রক্ত, তাকে কি বলা হয়? শিরা, সঠিক উত্তর। চলো এবার সামিল পরবর্তী প্রশ্নের উত্তর দিবে। সামিল তুই বল, বক্ষঅস্থি কি? যে বুকের মাঝে থাকা শক্ত অস্থিটিকে বক্ষঅস্থি বলা হয়। আবার বল। বুকের মাঝে থাকা শক্ত অস্থিটিকে বক্ষঅস্থি বলা হয়। Yes, বুকের মাঝে থাকা যে শক্ত হাড়টি আছে, অস্থিটি আছে, তাকে বলা হয় বক্ষঅস্থি। ঠিক আছে, হ্যাঁ। এবার আমাদের পরবর্তী প্রশ্নের উত্তর দিবে সাদিয়া শাবনাম। সাদিয়া শাবনাম, তুমি 4 এর দাগের 2 নম্বর প্রশ্নের উত্তর দাও। আয়তন কাকে বলে? কোনো বস্তু যতটা স্থান দখল করে তাকে আয়তন বলে। Yes, একেবারে সঠিক উত্তর। এরপর পরের প্রশ্ন আছে, মাপনী চোঙ দিয়ে কিভাবে অজানা আয়তন বিশিষ্ট তরলের আয়তন মাপা হয়? এই প্রশ্নের উত্তরটা কে দিতে পারবে? বিট্টু, ঠিক আছে বিট্টু, দাও প্রশ্নের উত্তরটা। মাইক্রোফোনটা দাও, বলো বিট্টু, কিভাবে মাপনী চোঙ দিয়ে আয়তন মাপা হয়? স্যার, আয়তন মাপনি চোঙের মধ্যে স্কেলের মতো দাগ থাকে এবং তাদের সংখ্যা লেখা থাকে। প্রথমে সে আয়তন মাপনি চোঙের মধ্যে তরলটি ঢালতে হবে এবং সে তরলটি যতটা দাগের উপরে উঠবে এবং সেই দাগে যতটা লেখা থাকবে ততটা হলো সেই আয়তনে, সেই তরলের আয়তন। এইভাবে তরলের আয়তন মাপা হয়। ঠিক আছে, আর একটু ভালো করে করতে হবে, ঠিক আছে? আর একটু ঝরঝর করে রাখবো, ঠিক আছে? চলো এবার আমাদের পরবর্তী প্রশ্নের উত্তর আসবে সোহানার কাছে, ঠিক আছে? তো সোহানাকে মাইক্রোফোনটা দাও। ঠিক আছে, এই সোহানাকে দাও মাইক্রোফোনটা। সোহানা, চলো সুইটি, ঠিক আছে সুইটি দাও। সুইটি তুমি বলো 4 এর 3 খাদ্য শৃঙ্খল বলতে কি বোঝো? একটি প্রাণী যখন আরেকটি প্রাণীকে খাদ্য হিসাবে খায় তখন সে খাদক, এবং সেই প্রাণীটি যখন আরেকটি প্রাণীর খাদ্য হয়ে যায় তখন আরেকটি প্রাণী যখন সেই প্রাণীটিকে খায় তখন সে খাদ্য। এই শৃঙ্খলাকেই বলা হয় খাদ্য শৃঙ্খলা। এই খাদ্য শৃঙ্খলকে বলা হয় বলা হয় খাদ্য শৃঙ্খল। ঠিক আছে, আচ্ছা খাদ্য শৃঙ্খলের যে একটা উদাহরণ, খাদ্য শৃঙ্খলের উদাহরণ সোহানা দিবে, তাই না? বলো সোহানা, খাদ্য শৃঙ্খলের একটা উদাহরণ। ঘাস, ফড়িং আর ব্যাং। তো ঘাস, ফড়িং, ব্যাং, এও বলতে হবে যে ঘাস হচ্ছে উৎপাদক, আর এক্ষেত্রে ফড়িং হলো প্রথম শ্রেণীর খাদক, তারপর ফড়িং কে আবার খাচ্ছে ব্যাং, ব্যাং হলো এক্ষেত্রে দ্বিতীয় শ্রেণীর খাদক। তো এইভাবে একটা খাদ্য শৃঙ্খল তৈরি হচ্ছে, ঠিক আছে? থ্যাংক ইউ, ধন্যবাদ, অনেক সুন্দর উত্তর দিয়েছো। এরপর উত্তর দিবে নাসিমা। নাসিমা, তুমি 4 এর দাগের 4 নম্বর প্রশ্নের উত্তর দাও। মানব দেহে যে 3 প্রকার রক্তকণিকা আছে তার কাজ বলতে পারবে? লোহিত রক্তকণিকা অক্সিজেন সব দিকে ছড়িয়ে দেয়। অক্সিজেনকে রক্তের মাধ্যমে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে নিয়ে যায়। আর আচ্ছা, রক্তকণিকার 3টে কাজ ভালো কে বলতে পারবে? আচ্ছা সাদিয়া শাবনাম বলুক, দাও মাইক্রোফোন, সাদিয়া শাবনাম দাও, বলো সাদিয়া শাবনাম রক্তকণিকার 3টে কাজ। লোহিত রক্তকণিকার কাজ হলো অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডকে বহন করা। শীত রক্তকণিকার কাজ হলো জীবাণুকে ধ্বংস করা। হ্যাঁ। আর অনুচক্রিকার কাজ হলো কোনো জায়গা কেটে গেলে সেই রক্তকে জমাট বাঁধতে সাহায্য করে। একেবারে সঠিক উত্তর। চলো এবার আমাদের পরবর্তী প্রশ্নের উত্তর দিবে রূপসা। রূপসাকে মাইক্রোফোন দিয়ে দাও। রূপসা, তুমি বলো বলের এসআই একক কি? বলের এসআই একক নিউটন। বলের এসআই একক নিউটন। একেবারে সঠিক উত্তর দিয়েছো, বলের এসআই একক নিউটন। আচ্ছা এরপর নিশাকে মাইক্রোফোন দাও। নিশা, তুমি বলো বল কাকে বলে? পারবে না? ঠিক আছে, এবার বিট্টু তোমার আব্বু আম্মু দেখবে। তুমি পড়া করে এসছো না, এই ভিডিও তোমার আব্বু আম্মু দেখবে। বলো বিট্টু শোনা, বল কাকে বলে? কোনো একটি বস্তুর আকার আকৃতি এবং কোন গতিশীল বস্তুর দিক বা বেগ পরিবর্তন করতে বাইরে থেকে যে কারণটি করা হয় তাকে বলে বল। আমি সন্তুষ্ট হলাম না তোমার উত্তর। এর থেকে ভালো কে বলতে পারবে? হ্যাঁ, আচ্ছা মাসুমকে মাইক্রোফোন দাও, বলো। কোনো গতিশীল বস্তুকে তার বেগ পরিবর্তন করতে অথবা কোনো বস্তুর আকার আকৃতি পরিবর্তন করতে ইত্যাদি কিছু ইত্যাদি কিছু পরিবর্তন করতে বাইরে থেকে যে বাহ্যিক কারণ প্রয়োগ করা হয় তাকে বলা হয় বল। খুব একটা ভালো হয়নি, এর থেকেও সাজিয়ে গুছিয়ে কে বলতে পারবে? সাদিয়া শাবনাম। সাদিয়া শাবনাম দাও। সাদিয়া শাবনাম হ্যান্ড রাইজ করে দেখা যাক কি বলে, বলো সাদিয়া শাবনাম। স্থির বস্তুকে গতিশীল করতে, গতিশীল বস্তুর বেগ বাড়াতে বা কমাতে, আর গতিশীল বস্তুর দিক পরিবর্তন করতে বাইরে থেকে যে বাহ্যিক কারণে উপর যে বল ক্রিয়া করা হয় তাকে বলে বল। ঠিক আছে, আমি একবার বলে দিচ্ছি, শুনে নাও, ঠিক আছে? ডিয়ার স্টুডেন্ট, আমি একবার বলছি, শুনে নাও, বল কাকে বলে? সংজ্ঞাটা এইভাবে লিখবে, ঠিক আছে? শুনে নাও, যে কোনো স্থির বস্তুকে গতিশীল করতে, কোনো গতিশীল বস্তুর দিক পরিবর্তন করতে, কোনো গতিশীল বস্তুর বেগ পরিবর্তন করতে এবং কোনো বস্তুর আকার বা আকৃতি পরিবর্তন করতে বাইরে থেকে যে কারণ প্রয়োগ করা হয় সেই বাহ্যিক কারণকে বলা হয় বল। বুঝতে পেরেছো ডিয়ার স্টুডেন্ট? আমি এই সংজ্ঞাটা সুন্দরভাবে তোমাদের নোটসে লিখে দিয়েছি, ক্লাসেও লিখে দিয়েছি, ক্লাসেও বলেছি, কিন্তু এভাবে যদি ফাঁকিয়ে মারো তাহলে কিন্তু রেজাল্টে তোমাদের একটা খারাপ প্রভাব পড়বে, সেই জন্য আমি কিন্তু দায়ী থাকবো না, ঠিক আছে? চলো এরপর পরবর্তী প্রশ্ন উত্তর আমাদের যাবে, নেক্সট কোশ্চেন যাবে বাবুসোনার কাছে, ঠিক আছে? তো বাবুসোনা, তুমি 4 এর দাগের 6 নম্বর প্রশ্ন বলো, জীবাশ্ম কাকে বলে?
জীবাশ্ম বহু কোটি বছর আগে প্রাচীন উদ্ভিদ ও অনেক প্রাণী মাটির নিচে চলে গিয়েছিল এবং মাটির নিচে অনেক তাপ ও চাপের ফলে সেগুলি আবার হচ্ছে না স্যার হবে না। মাসুম পারবে? মাসুম মাইক্রোফোন দাও। মাসুম পাস। কে পারবে? বিট্টু, বিট্টুকে দাও। বলো বিট্টু। কোটি কোটি বছর আগেকার প্রাচীন উদ্ভিদ ও প্রাণী লাল থেকে হাত নামাও। প্রাচীন উদ্ভিদ ও প্রাণী মাটির তলায় চলে গিয়ে চাপ ও তাপে তাদের দেহবাসে শক্ত শিলায় পরিণত হয়, একে বলে জীবাশ্ম বা ফসিল। ঠিক আছে, আর একটু ভালো করে করবা, ঠিক আছে? এরপর পরবর্তী প্রশ্ন আছে আমাদের, সিএনজি পুরো নাম কি? তো কোশ্চেন এবার যাবে আলামিনের কাছে। আচ্ছা মাসুম, মাসুম তো পাস করেছো, মাসুমকে মাইক্রোফোন দাও। মাসুম বলো সিএনজির পুরো নাম কি? কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। চলো বানান করে বলো। COMPRESSED কম্প্রেসড NATURAL ন্যাচারাল GAS গ্যাস, ন্যাচারাল গ্যাস, ঠিক আছে। কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। এরপর পরবর্তী প্রশ্ন যাবে আলামিনের কাছে। আলামিন চল, এবার যে প্রশ্নগুলো আছে কিনা, আমরা তো জানি শক্তির নিত্যতা শত্রু পড়েছি, সেখানে আমরা জেনেছি যে শক্তি যেমন সৃষ্টি করা যায় না, শক্তিকে ধ্বংস করা যায় না। শক্তি কি হয়, জাস্ট একটা ফর্ম থেকে আরেকটা ফর্মে চেঞ্জ হয়, ঠিক আছে? তো এখানে কিছু কোশ্চেন আছে, সেগুলো আমরা সলভ করবো। তো তুই বল আলামিন, মাইক্রোফোন কোন শক্তিকে কোন শক্তিতে রূপান্তরিত করে? তোর হাতে যে মাইক্রোফোন আছে না, এটা কোন শক্তিকে রূপান্তরিত করছে? শব্দ শক্তি ইলেকট্রিক যান্ত্রিক তড়িৎ শক্তিতে রূপান্তরিত করছে। শব্দ শক্তি তড়িৎ শক্তিতে কনভার্ট বা রূপান্তরিত করছে। একেবারে সঠিক উত্তর। এবার জুবাইরকে মাইক্রোফোন দাও। জুবাইর তোর কোশ্চেন বল। ইলেকট্রিক ইস্ত্রি দেখেছিস? হ্যাঁ। ইস্ত্রি মানে আমি ওয়াইফাই কথা বলছি না, হ্যাঁ, ওটা হলো ইস্ত্রি। Iron Man। ইস্ত্রির কথা বলছি, ঠিক আছে? হ্যাঁ। বল ইলেকট্রিক ইস্ত্রি কোন শক্তিকে তৈরি করে? স্যার ইলেকট্রিক ইস্ত্রি হচ্ছে তড়িৎ শক্তি থেকে তাপ শক্তিতে রূপান্তরিত করে। একেবারে সঠিক উত্তর। ইলেকট্রিক ইস্ত্রি তড়িৎ শক্তিকে তাপ শক্তিতে কনভার্ট করে। এরপর সাব্বির তুমি বলো, দু হাতে তালু পরস্পর ঘষা হলে কোন শক্তিতে তৈরি হবে? যান্ত্রিক শক্তি তাপ শক্তিতে Yes, রূপান্তরিত হবে। সঠিক উত্তর। এরপর 4 দাগের 8 নম্বর প্রশ্নে চলে এসেছে। 8 নম্বর প্রশ্নের কোশ্চেন আছে, প্রথম ও দ্বিতীয় শ্রেণীর খাদ্য কাকে বলে? উদাহরণ দাও। তুমি বলো জাকির, প্রথম শ্রেণীর খাদ্য কাকে বলে? যে সমস্ত খাদক সবুজ উদ্ভিদকে গ্রহণ করে তখন তাকে বলা হয় প্রথম শ্রেণীর খাদক, এবং যখন প্রথম শ্রেণীর খাদককে দ্বিতীয় শ্রেণীর অন্য খাদকেরা গ্রহণ করে তখন তাকে বলা হয় দ্বিতীয় শ্রেণীর খাদক। প্রথম শ্রেণীর খাদ্যের একটা উদাহরণ? প্রথম শ্রেণীর খাদক ছাগল। ছাগল কাকে খায়? ঘাসকে। হ্যাঁ। দ্বিতীয় শ্রেণীর খাদ্যের একটা উদাহরণ? মানুষ। হবে দ্বিতীয় শ্রেণীর খাদ্য উদাহরণ মানুষ, ঠিক আছে? এরপর পরবর্তী প্রশ্নের উত্তর আমাদের দিবে সামিউল। সামিউল তুমি বলো 4 দাগের 9 নম্বর প্রশ্নের উত্তর, মৌলিক রাশি ও লব্ধ রাশি বলতে কি বোঝো? স্যার পাস। পাস, ঠিক আছে। আচ্ছা জিয়া করুক, জিয়া নেক্সট আছে। জিয়া বলো মৌলিক রাশি ও লব্ধ রাশি কাকে বলে? যেসব রাশি কোনো রাশির উপর নির্ভর করে না, নিজে নিজে গঠিত হয় তাকে বলে মৌলিক রাশি। হ্যাঁ। আর লব্ধ রাশি যেসব রাশি একাধিক মৌলিক রাশি নিয়ে গঠিত হয় তাকে বলে লব্ধ রাশি। আচ্ছা আচ্ছা জিয়া, তুমি মৌলিক রাশির একটা উদাহরণ এবং লব্ধ রাশির একটা উদাহরণ দিতে পারবে? মৌলিক রাশি দৈর্ঘ্য, ভর, সময়। মৌলিক রাশি দৈর্ঘ্য, ভর, সময়, সময়। ঠিক আছে। আর লব্ধ রাশির উদাহরণ? ঘনত্ব, ক্ষেত্রফল। ঠিক আছে, সঠিক উত্তর, একেবারে সঠিক উত্তর। এরপর সোহানাকে মাইক্রোফোনটা দাও। সোহানা তুমি বলতে পারবে একটা টেবিলের দৈর্ঘ্য 2 মিটার, প্রস্থ 1 মিটার, তাহলে টেবিলটার ক্ষেত্রফল কত হবে? আচ্ছা 2 ক্ষেত্রফল 2? পারবে? পারবে না। তুমি পারবে সুইটি? বলো। ক্ষেত্রফল 2 মিটার। 2 মিটার না, ভুল বলেছো। আচ্ছা মাসুমকে দাও তো দেখি, মাসুম বলছে পারবো। আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা হলো দৈর্ঘ্য ইনটু প্রস্থ। হ্যাঁ। এখানে টেবিলটির দৈর্ঘ্য 2 মিটার আর প্রস্থ 1 মিটার। টেবিলটির দৈর্ঘ্য 2 মিটার আর প্রস্থ 1 মিটার। হ্যাঁ। এখানে ফর্মুলা হিসাবে করলে এখানে উত্তর হবে 2 বর্গ মিটার। यस 2 বর্গ মিটার। টেবিলটির দৈর্ঘ্য 2 মিটার, প্রস্থ 1 মিটার। 2 মিটার ইনটু 1 মিটার যদি করা যায় आंसर আসবে 2 বর্গ মিটার। ওকে, সঠিক উত্তর। তো ডিয়ার স্টুডেন্ট, আমাদের এই যে সেটটা ছিল কি না, পুরো সেটটা 50 মার্কের এই যে জেডটা পুরো কমপ্লিট হলো, ঠিক আছে? এমসিকিউ কমপ্লিট করলাম, এসিকিউ কমপ্লিট করলাম, 2 মার্কের গুলো কমপ্লিট করলাম এবং 3 মার্কের গুলো কমপ্লিট করলাম, ঠিক আছে? তো পুরো একটা সেট কমপ্লিট হলো। তো বলো তোমাদের কেমন লাগছে, বলো, তোমার একটু ফিডব্যাক দাও। স্যার আমাদের খুবই ভালো লাগছে। ঠিক আছে, হ্যাঁ। তো এইভাবে আমাদের পরীক্ষা যতদিন না হচ্ছে ততদিন আমরা সেকেন্ড সাবমিটিভে প্রতিদিন একটা করে বিজ্ঞানের সেট এভাবে কমপ্লিট করবো, ঠিক আছে? তোমরা বাইরে থেকে একটু দেখে আসবা, যেখানে অসুবিধা হবে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেখানে তোমরা কমেন্ট করবা, আমার ফোন নাম্বার আছে, আমাকে ফোন করবা, আমাকে না পেলে জেরুল স্যারকে বলবা, তোমাদের যা ডাউট আছে ক্লিয়ার করবা, ঠিক আছে? হেভিভাবে পরীক্ষার জন্য প্রিপারেশন নাও। আর কেমন প্রিপারেশন নিচ্ছ তার জন্য প্রতিদিন এভাবে আমরা একটা করে ক্লাস নিব, ঠিক আছে? আচ্ছা, স্যার। তো এই ক্লাস এখানেই এন্ড করলাম, ঠিক আছে? ওকে।